ফ্রেজ অ্যান্ড ক্লজ পার্ট 2। ফ্রেজ অ্যান্ড ক্লজের আগের ক্লাসে আমি তোমাদের ফ্রেজ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। সেখানে আমি বলে দিয়েছিলাম তোমাদের ফ্রেজ কাকে বলে, এর ব্যবহার এবং এর বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ। তো আগের ক্লাসে আমি ফ্রেজ কমপ্লিট করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দেব ক্লজ নিয়ে। ক্লজ কাকে বলে, ক্লজ কিভাবে ব্যবহৃত হয় এবং ক্লজের বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ। আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে সবাই দেখবে। তো দেখো, প্রথমত জানতে হবে ক্লজ কি, ক্লজ কাকে বলে। A clause is a group of related words containing a subject and a verb. Clause হলো একগুচ্ছ শব্দ, related words, একগুচ্ছ পরস্পর সম্বন্ধীয় শব্দ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। It can be categorized into two main types. It হবে it can be categorized, মানে ক্লজকে ক্যাটাগরাইজ করা যায় দুটো মেন ভাগে। কি কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকেই বলবো ক্লজ। এবং এই ক্লজকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ, আর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল ক্লজ। মানে যেই ক্লজ অন্য ক্লজের উপরে নির্ভর করে তার অর্থ কমপ্লিট হতে, তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে স্বাধীন, যে তার মানে সম্পূর্ণভাবে বোঝানোর জন্য অন্য কোনো ক্লজের উপরে বা সেন্টেন্সে অন্য কোনো কিছুর উপরেই আর নির্ভর করেন। তো প্রথমত আসছে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। An independent clause, also known as a main clause, expresses a complete thought and can stand alone as a sentence. Independent clause কাকে বলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ, প্রধান ক্লজ যেটা। এই প্রধান ক্লজ বা স্বাধীন ক্লজ কি এক্সপ্রেস করে? কমপ্লিট থট, একটা সম্পূর্ণ ধারণা বোঝায়। অ্যান্ড ক্যান স্ট্যান্ড অ্যালোন, এবং একাকী থাকতে পারে অ্যাজ আ সেন্টেন্স, একটা সেন্টেন্স হিসেবে। তাহলে একটা মেইন ক্লজ বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজেই একটা সেন্টেন্স হতে পারে। আর এই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুধুমাত্র নিজেই একটা সম্পূর্ণ ধারণা দিতে পারে, একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে কোনো রকম আলাদা ক্লজের সাহায্য ছাড়াই, এবং এটি একাকী একটা সেন্টেন্স হিসেবেও ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল: হি সিংস বিউটিফুলি, দে আর প্লেইং বাস্কেটবল, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, আই নিড টু গো টু দ্য স্টোর। এগুলো প্রত্যেকটাই দেখো একটা করে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এগুলো প্রত্যেকটাই একটা করে সেন্টেন্স, কারণ এগুলো একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে। এর অর্থ কমপ্লিট হওয়ার জন্য অন্য কোনো কিছুর ওপর আর নির্ভর করতে হচ্ছে না। তাহলে বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? যেই ক্লজ নিজের মানে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না, একাকী সম্পূর্ণ মানে বা সম্পূর্ণ ধারণা দিতে পারে, এবং এই ক্লজটা নিজেই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হিসেবে গঠিত হতে পারে। একেই বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এর ঠিক অপোজিটটাই হবে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে নির্ভরশীল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ অলসো নোন অ্যাজ আ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট। কার অধীনস্থ? মেইন ক্লজের অধীনস্থ, মানে মেইন ক্লজের ওপরে নির্ভরশীল সবসময়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে নির্ভরশীল কিসের জন্যে? তার পূর্ণাঙ্গ অর্থের জন্যে। Cannot stand alone as a complete sentence. It relies on an independent clause to provide a complete thought. তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার নাম আরেকটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ ক্লজ, এ কখনোই একাকী একটা কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারে না। তাহলে শুধুমাত্র ডিপেন্ডেন্ট ক্লজ একটা কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারে না, কিন্তু আমরা দেখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একাকী একটা কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ সেটা পারে না। কারণ ডিপেন্ডেন্ট ক্লজকে তার অর্থ সম্পূর্ণ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করতে হয়। ফলে বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকলে ডিপেন্ডেন্ট ক্লজ শুধুমাত্র একটা সেন্টেন্স গঠন করতে পারে না। তাহলে বোঝা গেল ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? যেই ক্লজ নিজের মানে সম্পূর্ণ করার জন্য বাক্যে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভরশীল, তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। টাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। কি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের ক্লজ, যেমন রয়েছে কন্ডিশনাল ক্লজ, এক্সিস্টেন্সিয়াল ক্লজ ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত চলে যাব ডিপেন্ডেন্ট ক্লজের প্রথম যে সাবডিভিশন, অ্যাডভার্বিয়াল ক্লজে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজকে বিভিন্ন সাবডিভিশনে ভাগ করা হয়। প্রথমত আসছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই নামটা দেখে বুঝতে পারছি এই ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করবে সেন্টেন্সে।
An adverbial clause modifies a verb, adjective, or another adverb, providing additional information about time, place, condition, reason, manner, or contrast. It begins with a subordinating conjunction like because, if, when, although, while, etc. তাহলে adverbial clause একটি বাক্যে ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা আরও একটি অ্যাডভার্বকে মডিফাই, বিশেষিত করবে এবং প্রোভাইডিং অ্যাডিশনাল ইনফরমেশন, আরও অতিরিক্ত তথ্য দেবে কি সম্পর্কে? টাইম সম্বন্ধে, প্লেস সম্বন্ধে, কন্ডিশন অবস্থা, রিজন কারণ, ম্যানার ধরন, কন্ট্রাস্ট বৈপরীত্য সম্পর্কে। এটা সর্বদাই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে মেইন ক্লজের সাথে, বিকজ, ইফ, হোয়েন, অলদো, হোয়াইল এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে। উদাহরণ, আই উইল গো টু দ্য স্টোর হোয়েন আই ফিনিশ মাই হোমওয়ার্ক। দেখো এখানে টাইম বলেছে, এখানে আমি যদি বলি তোমাদেরকে দুটো ক্লজ বাজতে, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে ইজিলি দেখা যাবে আই উইল গো টু দ্য স্টোর এটা হচ্ছে বাক্যে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড হোয়েন আই ফিনিশ মাই হোমওয়ার্ক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আমি যদি এই অংশটুকু লিখে বাদবাকি অংশটুকু বাদ দিই তাহলে দেখো এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স রূপে থাকতে পারে। এই সেন্টেন্সটাকে তার মানে কমপ্লিট করার জন্য বাদবাকি পার্টটার উপরে নির্ভরশীল না হলেও চলবে, কিন্তু এই পার্টটা হোয়েন আই ফিনিশ মাই হোমওয়ার্ক এই যে কথাটা যদি আমি শুধু বলি এটা কি তার অর্থ কমপ্লিট করছে? না, কমপ্লিট করছে না। যখন আমি আমার হোমওয়ার্ক শেষ করি, যখন মানে কখন, একটা ইনকমপ্লিট সেন্স থেকে যাচ্ছে, মনে হচ্ছে আরও কিছু দিলে তবে হয়তো কমপ্লিট হতো। ফলে এই পার্টটা যেই ক্লজটা তৈরি করেছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এ তার অর্থ সম্পূর্ণভাবে বোঝাতে পারছে না মেইন ক্লজের সাহায্য ছাড়া, কারণ এটাকে বোঝাতে গেলে আমাকে তার সামনে মেইন ক্লজটা দিতে হবে। না, আই উইল গো টু দ্য স্টোর, আমি স্টোরে যাব যখন আমি হোমওয়ার্ক কমপ্লিট করব। বোঝা গেল? সেকেন্ড পার্টটা প্রথম পার্টটা ছাড়া মানে অপূর্ণ রেখে দিচ্ছে, কিন্তু প্রথম পার্টটা সেকেন্ড পার্টটা ছাড়াও স্বাধীনভাবে বসতে পারে। তাহলে এই সেন্টেন্সে প্রথম ভাগটা হয়ে গেল মেন, সেকেন্ডটা হয়ে গেল সাবঅর্ডিনেট। এবারে এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজটি কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? না অ্যাডভার্বিয়াল। কেন? কারণ এটা যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে হোয়েন, এবং আমরা দেখেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজের সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন থাকবে, এবং এটা টাইম মেনশন করছে, সময়, অতএব এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন সময়ে যাবে? ভার্বকে বিশেষিত করছে, তার সময়টা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। নেক্সট, she was late because she missed the bus. because কারণ বলেছে এবং because সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড হয়েছে মেইন ক্লজের সাথে, তো because she missed the bus হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। although it was raining we went for a walk, তাহলে we went for a walk হয়ে গেল মেইন ক্লজ এখানে, এবং although it was raining যদিও বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন although দিয়ে শুরু, এবং যদিও কন্ডিশন বোঝাচ্ছে, যদিও বৃষ্টি হচ্ছে তবুও আমরা গিয়েছিলাম, সো এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা গেছে? নেক্সট আসছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মানে সেই ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, বিশেষণের মতো। এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজও বলে একে। অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাইজ আ নাউন অর আ প্রোনাউন প্রোভাইডিং মোর ইনফরমেশন অ্যাবাউট ইট। তো অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বিশেষিত করে এবং এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, মোর আরও কোনো তথ্য দেয়, যেটা অ্যাডজেক্টিভ করে। বাক্যে অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তো অ্যাডজেক্টিভ ক্লজও তাহলে বাক্যে সেই কাজই করবে। ইট ইউজুয়ালি বিগিনস উইথ আ রিলেটিভ প্রোনাউন, এবং এই ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এটসেট্রা। এক্সাম্পল, দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি ইজ ফ্যাসিনেটিং। তাহলে দেখো এখানে মেইন ক্লজ হচ্ছে দ্য বুক ইজ ফ্যাসিনেটিং, এটা হচ্ছে মেইন ক্লজ, এবং তার মাঝখানে এই যে বুককে মডিফাই করতে এই পুরো ক্লজটি ঢুকে পড়েছে, দ্যাট ইউ লেন্ট মি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। দেখো এখানে দ্যাট এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে এটা শুরু হয়েছে, এবং এই ক্লজটা শুধুমাত্র একা বসে অর্থ কমপ্লিট করতে পারবে না মেইন ক্লজের সাহায্য ছাড়া, তাই এটা হয়ে গেল সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। বোঝা গেছে? কারণ বুকটা, কোন বুকটা? না যেটা তুমি আমায় ধার দিয়েছিলে, বুকটা সম্পর্কে মোর ইনফরমেশন দিচ্ছে, বুকটাকে মডিফাই করছে, তো তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দ্য উইমেন হু কল্ড ইউ
ইজ ওয়েটিং আউটসাইড, তাহলে দ্য উইমেন ইজ ওয়েটিং আউটসাইড মেইন ক্লজ। হু কল্ড ইউ হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ উইমেনকে মডিফাই করছে বা মোর ইনফরমেশন দিচ্ছে। তারপরে দ্য হাউস হোয়ার আই গ্রো আপ, দেখো এখানে হোয়ার আই গ্রো আপ, হোয়ার দিয়ে শুরু হচ্ছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে, হাউস জায়গাটা, কোন জায়গাটা সেটাকে মডিফাই করছে বা সেটা সম্পর্কে মোর ইনফরমেশন দিচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, অতএব এটা ক্লজ। তাহলে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, এবং যেহেতু সাবজেক্টকে বা নাউনকে মডিফাই করছে তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কি। এরপরে আসছে নাউন ক্লজ। নাউন ক্লজ দেখে বুঝতে পারছি বাক্যে নাউনের মতো কাজ করবে। নাউন ক্লজ ফাংশন অ্যাজ আ নাউন উইদিন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, এটা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। কমপ্লিমেন্ট কি, এটার উপরে আমি তোমাদের একটি সম্পূর্ণ ক্লাস করিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না কমপ্লিমেন্ট কি। তো noun clauses often begin with words like what, who, that, whether or how, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে নাউন ক্লজ শুরু হয়। তাহলে নাউন ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করবে, মানে সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হবে ভার্বের, এবং এটা প্রায় সময়ই হোয়াট, হু, দ্যাট, ওয়েদার বা হাউ এই ধরনের লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। দেখো এক্সাম্পল বা উদাহরণ কি বলেছে, হোয়াট শি সেড সারপ্রাইজড এভরিওয়ান। এখানে সারপ্রাইজড এই ভার্বটির যে সাবজেক্ট সেটি হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা, যেটা কিনা একটা ক্লজ, কারণ এর মধ্যে একটা ভার্ব রয়েছে এবং একটা সাবজেক্ট রয়েছে, তাই তো। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ক্লজ, এবং এটা এই ভার্বটির আগে বসে নাউনের কাজ করছে এই ভার্বের, অতএব এটা হয়ে গেল নাউন ক্লজ। কারণ হোয়াট শি সেড সারপ্রাইজড এভরিওয়ান, তাহলে হোয়াট সারপ্রাইজড এভরিওয়ান না হোয়াট শি সেড, সারপ্রাইজ কি করেছে প্রত্যেককে, না যেটা সে বলেছে। তাহলে এই পুরো ক্লজটি এখানে নাউনের মতো কাজ করছে, সাবজেক্ট টু দ্য ভার্ব হচ্ছে, অতএব এটা হয়ে গেল নাউন ক্লজ। বোঝা গেছে। আই ডোন্ট নো ইফ হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে আই ডোন্ট নো এই যে নো ভার্বটি রয়েছে এর অবজেক্টের কাজ করছে এই ক্লজটি, এই পুরো ক্লজটি, তাই এটা হয়ে গেল নাউন ক্লজ। বোঝা গেছে, সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। she asked whether we were ready, এখানে উই হবে, উইটা ওঠেনি, যাই হোক। তাহলে she asked whether we were ready, সে কি জিজ্ঞেস করলো, না তার অ্যান্সার হিসেবে আসছে পরের এই ক্লজটি, তো এটি হয়ে গেল এখানে নাউন ক্লজ। বোঝা গেছে তাহলে নাউন ক্লজ কাকে বলে। তো এভাবেই আমরা সাবঅর্ডিনেট ক্লজের সাবটাইপ হিসেবে কি কি পেলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এছাড়াও আরো কয়েক প্রকারের ক্লজ রয়েছে, যেমন হচ্ছে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ কি, conditional clause expresses a condition and its possible outcome. conditional clause হচ্ছে কোনো কন্ডিশন বা শর্ত এবং তার যে আউটকাম, তার যে ফল বা রেজাল্ট সেটা প্রকাশ করে। ইট ইজ অফেন ইন্ট্রোডিউসড বাই ইফ অর আনলেস, এবং এটা শুরু হয় ইফ এবং আনলেস দিয়ে। দেখো ইফ ইট রেইনস দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে কন্ডিশনাল ক্লজ ইউজ হয়েছে, কারণ এটা ইফ দিয়ে শুরু হয়েছে এবং এখানে একটা কন্ডিশন এবং তার আউটকাম বোঝাচ্ছে, যদি বৃষ্টি হয় ম্যাচটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কন্ডিশন এবং আউটকাম। এবং ইফ ইট রেইনস এটা হচ্ছে ক্লজ, কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো এটা হয়ে গেল কন্ডিশনাল ক্লজ। আনলেস ইউ হারি ইউ উইল মিস দ্য বাস, তাহলে আনলেস দিয়ে শুরু হবে কন্ডিশনাল ক্লজ, তাই হয়েছে। সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ক্লজের আকারে কাজ করছে এবং কন্ডিশন বোঝাচ্ছে এবং রেজাল্ট বা আউটকামও দিচ্ছে। তাহলে যদি তুমি তাড়াহুড়ো না করো তাহলে বাসটা কিন্তু মিস করবে। তাই এগুলো হয়ে গেল কন্ডিশনাল ক্লজ, শর্ত সাপেক্ষ ক্লজ বা শর্ত সাপেক্ষ বাক্যাংশ। বোঝা গেল তাহলে কন্ডিশনাল ক্লজ কি। এছাড়াও আরো এক ধরনের ক্লজ আমরা পাই, যেটার নাম হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্লজ। কি এই এক্সিস্টেন্সিয়াল ক্লজ? An existential clause asserts the existence of something, typically using the structure there is and there are. এটা কোনো কিছুর এক্সিস্টেন্সকে বোঝায়, অস্তিত্বকে বোঝায়, এবং এর স্ট্রাকচারটা সাধারণত দেয়ার ইজ এবং দেয়ার আর এইভাবে শুরু হয়। আমরা অনেক সময় অনেক সেন্টেন্সে বলে থাকি দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার ইজ আ ম্যান বা দেয়ার আর সাম বয়েজ, এইভাবে অনেক সেন্টেন্স শুরু করে থাকি। তো ওই সমস্ত সেন্টেন্সে ওই যে দেয়ার ইজ, দেয়ার আর, ওই কথাগুলো ওইগুলো
প্রকৃতপক্ষে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্লজ, কারণ এই ধরনের ক্লজে এক্সিস্টেন্স বোঝায় কোনো কিছুর, এবং এরা সাধারণত দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে শুরু হয়। তাহলে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস আহেড, যেই সেন্টেন্সগুলোতেই দেয়ার ইজ বা দেয়ার আর এগুলো জোর দিয়ে কোনো কিছুর অস্তিত্ব বোঝায়, অ্যাজার্ট জোর দিয়ে কোনো কিছুর অস্তিত্ব বোঝাচ্ছে, তাহলে এগুলো হয়ে গেল এক্সিস্টেন্সিয়াল ক্লজ। তাহলে বোঝা গেছে এক্সিস্টেন্সিয়াল ক্লজ কি এবং তার উদাহরণ। তো আশা করি ক্লজ সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে, কারো আর কোথাও অসুবিধে নেই। ক্লাসটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা আমার যারা যারা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমার এই চ্যানেল থেকে তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্গত টেক্সট এবং গ্রামার রিলেটেড সমস্ত প্রকার ভিডিও ছাড়াও ইংলিশ অনার্সের অন্তর্গত বিশেষ করে ভিইউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যে সিলেবাস তার সমস্ত রকম ভিডিওস তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই চ্যানেলটা সবাই অবশ্যই ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।